এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। আগামী 48 ঘন্টার ভিতর অবশ্যই আততায়ীকে, এই হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে। কত বড় দুঃসংবাদ দেখেন। এই অবস্থার মধ্যে একটা দিনও আমাদের ভালোভাবে কাটছে না। আমাদের গায়ে আঘাত করলে আমরা বসে থাকবো না, এটা তো খুব স্বাভাবিক কথা, সাধারণ কথা, কোনো বিজ্ঞ রাজনীতিবিদের কথা হইতে পারে না। কারণ এই কথার মধ্যে তো উস্কানি আছে। ইয়াং জেনারেশন যা করবে একজন প্রবীণ রাজনীতিবিদ কি তাই করতে পারে, তাই বলতে পারে না। ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে করে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু। আজকে সাদেক গুলিবিদ্ধ হবে, পরশুদিন সুশীল মনির গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ব্যারিস্টার ফুয়াদ গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ডক্টর শফিক গুলিবিদ্ধ হবে। এই দুই ক্যাডার শরীফ ওসমান হাদির ক্যাম্পেইন ওয়ার্কার হিসেবে জয়েন করেছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আজকে সাদেক গুলিবিদ্ধ হবে, পরশুদিন সুশীল মনির গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ব্যারিস্টার ফুয়াদ গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ডক্টর শফিক গুলিবিদ্ধ হবে। এই দুই ক্যাডার শরীফ ওসমান হাদির ক্যাম্পেইন ওয়ার্কার হিসেবে জয়েন করেছে। আমাদের ভাই শরীফ ওসমান হাদি, সে তো গোরখোদক আব্বাসের মতো প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকা আয় করে না। আমাদের ভাই শরীফ ওসমান হাদি কয় টাকা তুলেছে পাই করে আপনাকে আমাকে হিসাব দেয়, কিন্তু তাকে আবার বিকাশ, রকেট, চাঁদাবাজ এগুলোর জন্য না বলে। সে 2 টাকা আর্ন করলে সেটা আপনাদের সামনে লাইভে এসে বলে আমি এত টাকা পেয়েছি। আমার ভাই অত্যন্ত সাধারণ একজন মানুষের ভাই, আমাদের ভাই ইমানদার একজন মানুষ, আমাদের ভাই অত্যন্ত পরিকর্মা একটা যুবক। দেশের জন্য যখন জীবন বাঁচাতে ঘরে লুকিয়ে থাকেন, আমানুল্লাহ মানের অত্যাচারে যখন মুখ বুঝে সহ্য করে কেরানীগঞ্জে দিনাতিপাত করেন, গোরখোদক আব্বাসের অত্যাচারে সাধারণপুর, সুজবাগ, শ্রীনগরে যখন মানুষ লুকিয়ে থাকে, তখন আমাদের ভাই শরীফ ওসমান হাদি বুক চিতিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, গোরখোদক আব্বাস, ইউর ডেজ আর নাম্বার। আমাদের ভাই হাদি বলেছে নির্বাচনে গোরখোদক আব্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করেছে, আব্বাস তুই চাঁদাবাজ, তোরে আমরা ভয় পাই না। তুই আমাদের স্বর্ণপুরী বাংলাদেশকে যেভাবে নোংরা করেছিস, যেভাবে জুলুম করে রেলের জায়গা চুরি করে শাহজাদপুরের মালিক হয়েছিস, তোর পজিশন আমরা পুড়ে ফেলে দেব। আমার ভাই হাদি বলেছে আমি সংসদে গিয়ে একজন করে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কারবাজ তাদের নাম প্রকাশ করে দেব। গতকাল না পরশুদিন হাদি এই কথা বলেছে যে তাদের নাম আমি বলে দেব। একটা সুস্থ রাজনীতির চর্চা আমার ভাই শুরু করেছিল। সুস্থ রাজনীতির চর্চা কোনটা? কেউ 2 টাকা, কেউ 5 টাকা দিছে, বস্তিতে গেছে, বস্তির লোকজন তাকে 100 টাকা দিছে। জুতা সেলাই করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, জুতা সেলাই করে, জুতা মেরামত করে এমন লোক আমার ভাইকে 200 টাকা দিয়েছে। এবং যত টাকা সে অ্যাকাউন্টে পেয়েছে তুলেছে, সে লাইভে এসে তাদের কাছে জবাবদিহিতা করেছে, তুলেছে আমি এত টাকা পেয়েছি, আমি এখান থেকে এত পেয়েছি, ওখান থেকে এত পেয়েছি। প্রকৃত নির্বাচনে একজন প্রতিনিধি এভাবেই কাজ করে, চাঁদা তুলে না, দখল করে না, টেন্ডারবাজি করে না, যেটা আব্বাস করে, বিএনপির অন্যান্য 90% টিরা করে, তারেক রহমান করে, গোরখোদক আব্বাস করে। গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ এবং সাদেক রহমানরা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে যেখানে পরিচ্ছন্ন একটা রাজনীতি যাতে চলতে না পারে সেই ব্যবস্থা তারা করেছে। শরীফ ওসমান হাদি যদি হিসাব দেয় আমি এত টাকা তুলেছি, তারেক রহমান চিন্তা করে ও মাই গড, এটা যদি শুরু হয় তাইলে আমাদেরও তো এইভাবে দিতে হবে,
একে গুলি করতে হবে, একে ফেলাই দিতে হবে। ওর মতো রাজনীতিবিদ থাকলে আপনার নাম বেঁচে আর আমরা রাজনীতি করতে পারবো না, ওকে ফেলাই দাও। আর গর্খদা কাব্বাস বলছে, আমানুল্লাহ আমান বলছে, আবার মিন্টু বলছে, হোসেন বলছে, আমাদের যথেষ্ট ক্যাডার আছে। কারণ আওয়ামী লীগের সব ক্যাডার এখন বিএনপির নেতৃত্বে। কনস্টিটিউয়েন্সিতে আওয়ামী লীগের ক্যাডার বিএনপির মনোনীত চিরদিনে এখন কাজ করে। আজকে আমার ভাই শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, কালকে সাদেক খান গুলিবিদ্ধ হবে, পরশুদিন শিশির মনি গুলিবিদ্ধ হবে, তারপরের দিন আমির হামজা গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ব্যারিস্টার ফুয়াদ গুলিবিদ্ধ হবে, তারপরের দিন ডক্টর শফিক গুলিবিদ্ধ হবে, তারপরের দিন গোলাম পরওয়ার গুলিবিদ্ধ হবে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের এবং রয়ের সাপোর্টিভ ক্যাডার যারা ঘোরাঘুরি করে, মানুষ করে, গুম করে, খুন করে, ইত্যাদি করে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং রয়ের সাহায্যপুষ্ট বিএনপির প্রতিটা প্রার্থীর অধীনে করছে। বিএনপির একটা প্রার্থীর ডিসপোজালে কারা আছে? বিএনপির ক্যাডার, বিএনপির চান্দাবাজ আছে, টেন্ডারবাজ আছে, খুনিরা আছে, দখলবাজরা আছে। তার সাথে যোগ হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হাসিনা এবং রয়ের সাহায্যপুষ্ট ভারতীয় বাহিনী যারা ক্যাডার। কেন তারা বেরিয়েছে? তারা দেখেছে জনস্রোত বিএনপির পক্ষে না, দেশের মানুষের হৃদয়ের স্পন্দন এখন সব দিকে, বিচারের দিকে, প্রেমের দিকে। তারা পরিবারতান্ত্রিক এই ভক্তি তারা আর দেখতে চায় না। দর্শক খেয়াল করেছেন, সাম্প্রতিক সময়গুলো যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে একটা দিনও আমাদের স্বস্তিতে শান্তিতে কাটছে না। গতকাল তো একটা টান টান সেই উত্তেজনা, যে হাদির গুলিবিদ্ধ, দৌড়াদৌড়ি, জীবন যায় যায় অবস্থা। আজকে ভাবলাম যে না, বোধহয় ভালো যাবে। ভালো ঠিক গেল না, কারণ হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সারাদিন একটা শঙ্কা ছিল যে ছেলেটা বাঁচবে তো, একটা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর মধ্যে দেখলাম প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলো। সেখানে হাদির মানে স্বজনরা, পরিবার, মা, বোন, ভাই, তাদের সাথে মিট করলো। ভালো লাগলো। প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা বৈঠক করেছেন এবং তারা ঘিরে তাদের কথা শুনছে বা সান্ত্বনা দিচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার কাছে একটা ঐক্য, একটা বার্তা লাগলো। ঐক্যের একটা বার্তা পেলাম, একটু আশাবাদী হওয়ার চেষ্টা করলাম। কিন্তু দেখেন, রাত হলো, দিনটা পার হয়নি। শেষ অংশে কি হলো? সুদানে আমাদের সেনাবাহিনীর 6 জন সদস্য নিহত হলো, 8 জন আহত হয়েছে। বলা হচ্ছে লড়াই চলছে। সুদানের একটি অঞ্চলে ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালায়। সেই হামলায় আমাদের 6 জন সদস্য মারা গেছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে মোতায়েন ছিল আমাদের সেনাবাহিনীর 6 সদস্য, তারা মারা গেছে। কত বড় দুঃসংবাদ দেখেন। এই অবস্থার মধ্যে একটা দিনও আমাদের ভালোভাবে কাটছে না। তার কিছুক্ষণ আগে আরেকটা ভয়ঙ্কর দৃশ্য, দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি জানি না পাবলিশ করতে পারবো কিনা। দেখেন এই দৃশ্যটা কতখানি ভয়াল, যে আপনার কি হয়েছে সেটা হলো গাজীপুরে টঙ্গীতে গুলি করে এক বিকাশ কর্মীর কাছ থেকে 50 লক্ষ টাকা নিচ্ছে। দেখেন ছবিটা, দেখেন এই যে দেখেন, দেখেন অবস্থা, দেখেন, দেখছেন? বাঁচবে কি মরবে জানি না, প্রতিদিনই ঘটছে এটা। সবচেয়ে বড় কথা হলো যে অবাক হয়ে গেলাম যে যে ওসমান হাদি, যাকে গুলি করা হলো, ফয়সাল করিম দাউদ, এই ছেলেটা খুবই পরিচিত মুখ। ছাত্রলীগের সদস্য, কেন্দ্রীয়ভাবে ছাত্রলীগের সাথে যুক্ত। তার ছবি বিশিষ্টজনদের, ওই আওয়ামী লীগের সব রাষ্ট্রপতি, আরো কার কার সাথে দেখলাম। এরকম একটা পরিচিত মুখ এবং যার বিরুদ্ধে ডাকাতির মামলা আছে, তাকে কিভাবে হাদির সেই ইনকলাব মঞ্চে সে যুক্ত থাকে? তাকে নিয়ে সাম্প্রতিক সময় বেশ কিছু অনুষ্ঠানও করেছে ওসমান হাদি। তাহলে এদেরকে এই যে মানে দলের মধ্যে ঢোকানোর দায়টা কার? নতুন নতুন দল, এখন সেই সমস্ত দলে সন্ত্রাসীরা ঢুকে গেছে, খুনিরা ঢুকে গেছে, চাঁদাবাজরা ঢুকে গেছে। এখন কি কারণে তারা এই বেপরোয়া আচরণ করছে? এর সাথে আপনি কাকে যুক্ত করবেন? ভারতকে টানতেছেন আপনি, বৈদেশিক শত্রু, আধিপত্যবাদ, সন্ত্রাসবাদ, আওয়ামী লীগ, এই সমস্ত যুক্ত করছেন। আপনার নিজের ঘরে তো পরিষ্কার নেই, আপনি অন্যদেরকে দিকে আঙুল তোলেন কেন? আগে আপনি ক্লিন হন। আপনি চট করে আমরা বলে দিলাম একেবারে বিশাল ব্যাপার। হ্যাঁ, অবশ্যই ষড়যন্ত্র তো আছে। তফসিলের পর দিনই ঘটনা ঘটলো, নিশ্চয়ই পেছনে কার্যকারণ আছে, কিন্তু এই পদগুলি তো আমি দেখাই দিলাম। এই যে ফয়সাল করিম দাউদ, এরকম একটা পরিচিত মুখ, যে অল্প সময়ের মধ্যে 2 দফা সে জামিন পেয়েছে এবং মেয়াদও বাড়ছে। এই যে হাইকোর্ট থেকে যে তার জামিনের মেয়াদ বাড়লো, কারা করলো, কেন করলো, কিসের বিনিময়ে করলো? খোঁজ নেন। সব রাজনৈতিক ব্যক্তিরা জড়িত, নাম আমি বললাম না, আজকে রিপোর্টই আছে।
টাকার খেলা চলতেছে, এখানে কোনো আদর্শ নেই। আপনি এখানে ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, লম্বা লম্বা কথা বলতেছেন। আপনি নিজে কি? আয়নায় নিজের চেহারাটা দেখেন তো, আপনার রাজনৈতিক চরিত্রটা কি? সন্ত্রাসী, চাঁদাবাজ, এগুলিকে আপনি দলে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন। যারা জুলাই অভ্যুত্থান করছিল, সত্যিকার অর্থে যারা প্রাণ দিতে চাইছিল এবং রাস্তায় লড়েছে, তারা কিন্তু নাই, কোনো রাজনৈতিক দলে নেই, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। আর যারা আছে তাদের একটা অংশ হয়তো এখন আদর্শ নিয়ে আছে, কিন্তু বাকি অংশগুলো হচ্ছে সমস্ত মতলববাজির মধ্যে ঢুকে গেছে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এগুলি নিয়ে ভাগ বটরা নিয়ে নানা রকম দ্বন্দ্ব চলছে। এই জায়গাগুলো পরিষ্কার না করলে আপনি সত্যের পক্ষে লড়তে পারবেন না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে পারবেন না, ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে পারবেন না। লম্বা লম্বা কথা বলে লাভ নেই। আয়নায় নিজের চেহারা দেখেন। আসলে আমরা যাচ্ছি কোথায় দেখেন? প্রতিদিন দুঃসংবাদ, আমরা সুসংবাদ পাচ্ছি না। একটাই সুসংবাদ ছিল, 3টা রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আবেদন জানিয়েছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকুক, কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকেন এবং নির্বাচনটা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। তারেক রহমান কিন্তু আজকে সেই আহ্বান জানিয়েছেন, বলেছেন যে হাদির ঘটনায় অনেকে নানা রকম মতলব বাড়ছে, অনেক ফায়দা তোলার চেষ্টা করছে। তিনি বলেছেন যে কোনো মূল্যে নির্বাচন হইতে হবে। প্রধান উপদেষ্টাও সেই কথা বলেছেন। 3টি রাজনৈতিক দলও নীতিগতভাবে সেই কথা বলেছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? এর মধ্যে আজকে হঠাৎ করে একটা ঘটনা দেখলাম, মেজর আখতারুজ্জামান 5 বার বিএনপি থেকে বহিষ্কার। সেই লোক জামাতে জয়েন করেছে, বলছে যে আমরা জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করিনি। তাহলে আল বদর আল শামস বাহিনীর বিরুদ্ধে কি মুক্তিযোদ্ধারা লড়াই করেনি? কারা তারা? এটা জামাত ইসলাম আজকে কি রাজনৈতিক চমক দিল, নাকি তারা দেউলিয়াত্ব প্রকাশ করলো আমি জানি না। ভালো খবর আছে, মির্জা আব্বাস বলেছে হাদির সমর্থক কেউ আমাকে কটূক্তি করেনি। যারা কটূক্তি করেছে আমাকে ঘিরে, ওই যে ভুয়া ভুয়া শব্দ করেছে, তারা অন্য কেউ। কারা তারা? যখন ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মাথার ভিতরে গুলি ঢুকেছে, তখন অনেকে এসছে সহানুভূতি জানাতে। এবং হাদি যেই নির্বাচন এলাকায় নির্বাচন করছে, ঢাকা 8, সেই আসনের অন্যতম প্রধান প্রার্থী মির্জা আব্বাসও এসছেন, সিনিয়র একজন নেতা। তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া ধ্বনি তোলা হলো। কারণ কি কারণ? যদি বিএনপি কর্মীরা উত্তেজিত হতো, যদি মির্জা আব্বাস ক্ষিপ্ত হয়ে তার কর্মীদেরকে নির্দেশ দিত, তাহলে মারামারি হুড়োহুড়ি হতো, সবাই বলতো বিএনপি দোষ। মেজর আক্তারকে যদি বিএনপি নমিনেশন দিত বা দলে নিয়ে আসতো, বলতো যে বিএনপির কোনো চরিত্র নেই। এখন কোনো সমস্যা নেই, যেহেতু জামাতে গেছে, বেহেশতের টিকিট পেয়ে গেছে, জান্নাতের টিকিট। যাই হোক, এটা আমার একটা হয় কি, আমরা যদি এখনো যদি মানুষ চিনতে না পারি, একটা আদর্শ স্থাপন না করতে পারি, যাদের কাছ থেকে আশা করি তারাই যদি এই ধরনের নীতিহীন আবর্জনা দলের মধ্যে ঢুকায়, যদি তাদেরকে প্লেস করে যে এটাই হচ্ছে আদর্শ, ইসলামের আদর্শ, ধর্মের আদর্শ, কষ্ট লাগে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেলের আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।